লোকটি ডার্ক ওয়েবের দুনিয়ায় চলে আসে আর আশেপাশে আপনারা যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু মানুষ নয়, মানুষের রূপে সাক্ষাৎ শয়তানের রূপ। কিন্তু প্রশ্ন একটাই, লোকটি কে, তার পরিচয় কি, আর সে ডার্ক ওয়েবের মধ্যে আসতে গেল কেন? কারণ এইখানে আসা মানে মৃত্যুকে বরণ করে নেওয়া, আর তারপর যা হয় আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আমি সন্দীপ অ্যান্ড টুডে টাইম লাইন বাংলা প্রেজেন্ট হিট দ্য থার্ড কেস। তো কাহানির শুরুতে অর্জুন সরকার নামের একজন খুবই ইন্টেলিজেন্স পুলিশ অফিসারকে দেখানো হয়, অ্যান্ড যার চরিত্রে অভিনয় করেছে আমাদের সাউথ সুপারস্টার ন্যানি। তো অর্জুন সরকার এত ইন্টেলিজেন্স পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও তাকে কোনো একটা কারণে জেলে বন্দি বানিয়ে রাখা হয়। তাকে নিয়ে আসা হয়েছিল বিশাখাপত্তনম সেন্ট্রাল জেলে, আর এইখানে আমরা জানতে পারি যে এই জেলের 80% কয়েদিকে অর্জুন সরকার নিজেই জেলে পাঠিয়েছিল। তাই জেলের ভেতর তাকে দেখে বাকি কয়েদিরা খুব রেগে যায় আর তাকে মারতে যায়। কিন্তু এরই মধ্যে স্যামুয়েল নামের একজন ভালো কয়েদি এসে তাকে বাঁচিয়ে নিজের রুমে নিয়ে আসে। স্যামুয়েল তাকে একটি জং পরা ছুরি দেয় আর সিগারেট টানতে টানতে বলে যে তুমিও তো পুলিশ অফিসার, তাহলে এই জেলের ভেতরে বন্দি কেন? আর এইখান থেকেই সিন পেছন দিকে যায়, যেখানে আমাদেরকে অর্জুন সরকারের কিছু ব্যাক স্টোরি দেখানো হয়। আমরা দেখতে পাই যে ঘন বন জঙ্গলের মধ্যে অর্জুন গাড়ি থেকে একটা মানুষকে বের করে উল্টো ঝুলিয়ে দেয় আর তার গলা কেটে খুন করে। শুধু খুন করেছে তা নয়, এই কুকর্মের নিজের একটা ভিডিও বানিয়েছে। কিন্তু একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও এই জঘন্যতম কাজটা সে করতে গেল কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা একটু পরেই জানতে পারবো। কিন্তু মজার বিষয় হলো যে পরের দিন সকালে অর্জুনের সিনিয়র তাকে থানায় ডেকে এনে বলে যে তোমাকে একটা নতুন কেস দিচ্ছি, তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করো যে লোকটিকে গলা কেটে কে খুন করলো। তো সেই দিনই অর্জুন আর তার দুই সাথী দিবাকর আর বর্ষা নামের একটি মেয়েকে সঙ্গে নিয়ে পুলিশ ফোর্স নিয়ে সেই জঙ্গলের মধ্যে চলে আসে সেই খুনের কেসটা সলভ করার জন্য। আসলে লোকটিকে যে অর্জুন মেরেছে এই ব্যাপারটা কিন্তু কেউই জানতো না। তো এইখানে অর্জুন এমন একটা ভাব করে যেন কিছু জানে না, সেও পুলিশের মতোই মনোযোগ দিয়ে ইনভেস্টিগেশন করছে। তারা সবাই দেখতে পায় যে ঝুলে থাকা মৃতদেহের গলায় একটা চাকুর দাগ আর তার শরীর থেকে কয়েকটা অর্গান মিসিং ছিল। দিবাকর আর বর্ষা কিছুতেই কোনো ক্লু খুঁজে পায় না, কারণ অর্জুন নিজেই আগের দিনে সমস্ত ক্লু এখান থেকে মিটিয়ে দিয়েছিল। আর এইখানে আমরা জানতে পারি যে অর্জুনের ছোট্টবেলা থেকে তার মা নেই, বাবার কাছে মানুষ হয়েছে, তাই তার বাবা চায় যে কোনো উপায়ে ছেলের বিয়ে দিতে। কিন্তু অর্জুনের মধ্যে এতটাই রাগ যে কোনো মেয়ে তার সঙ্গে থাকতেই চায় না, প্রত্যেকটা মেয়েই ক্যান্সেল হয়ে যেত। কিন্তু একদিন তার বাবা মৃদুলা নামের একটি মেয়ের সঙ্গে তার পরিচয় করায়, আর প্রথম দেখাতেই মেয়েটি অর্জুনের প্রেমে পড়ে যায়। তারা একসঙ্গে টাইম কাটায়, মেলাতে যায়। তো যাই হোক, ফাইনালি অর্জুন তার লাইফ পার্টনারকে পেয়ে গিয়েছে। তো পরের দিন আমরা দেখতে পাই যে অর্জুন আবারও একটি লোককে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে উল্টো ঝুলিয়ে দেয় আর ক্যামেরা চালু করে ভিডিও করতে থাকে। আর সে তাকে খুন করতেই যাবে, কিন্তু ঠিক তার আগেই সেখানে তারই সাথী বর্ষা নামের সেই মেয়েটি চলে আসে, আর দুইজনের মধ্যে এখানে খুব জবরদস্ত একটা হ্যান্ড টু হ্যান্ড ফাইট হয়। আসলে বর্ষা প্রথম থেকে অর্জুনের ওপরেই সন্দেহ করেছিল আর সে আজকে তার পিছু নিয়েছিল, কিন্তু এখানে এসে দেখতে পায় যে হ্যাঁ, তার সন্দেহ একদম ঠিক। কিন্তু অর্জুন বর্ষাকে মেরে চেয়ারের সঙ্গে বেঁধে দেয় আর বর্ষা বলে যে তুমি একজন সাইকো কিলার, একজন অমানুষ, পুলিশ হওয়ার তুমি যোগ্য নও। এই শুনে অর্জুন তার কাছে আসে আর তার অতীতের কাহিনী বলতে থাকে। তো এইখান থেকে মুভি আবার পেছন দিকে যায় আর আমরা দেখতে পাই যে এক সময়ে অর্জুন সরকারের ডিউটি পড়েছিল কাশ্মীরে। এইখানেও একই পদ্ধতিতে একটি খুন করা হয়েছিল, একটি লোককে উল্টো দিকে ঝুলিয়ে তার গলা কেটে তার শরীর থেকে কয়েকটা অর্গান বের করিয়ে নিয়ে ভাই মারাত্মক একটা খুন করা হয়েছিল। অর্জুন কিছুতেই বুঝতে পারে না যে এই কাজটি এখানে কে করলো। প্রথমে কয়েকটা গ্রামবাসীদের বাড়িকে সার্চিং করা হয়, কিন্তু ফাইনালি কিছুদিন পর সে খুনিকে ধরে ফেলে যে কিনা এই ভয়ানক খুনটা করেছিল। অর্জুন তাকে নিজের পুলিশ স্টেশনে নিয়ে এসে বেধড়ক মারতে থাকে আর জানতে চায় যে এই সবের কারবারের পেছনে আর কার কার হাত রয়েছে। কিন্তু লোকটি কিছুই বলে না, সে বলে যে আমি মরে যাব তবুও মুখ খুলবো না। ঠিক তখনই অর্জুনের কাছে আরো একটি ফোন আসে, একটি কল আসে যে বিহারেও সেম টু সেম প্যাটার্নে একটি খুন করা হয়েছে। একইভাবে একটি লোককে উল্টো দিকে ঝুলিয়ে তার গলা কেটে তার শরীর থেকে কয়েকটা অর্গান বের করে নিয়ে বিলকুল সেম টু সেম। এই শুনে সময় নষ্ট না করে অর্জুন সোজা বিহারে চলে আসে আর এইখানে এসে দেখতে পায় যে বিহারি পুলিশ সেই খুনিকে অলরেডি ধরে নিয়েছে। অর্জুন তাকেও অনেক জাজ পাতাল করার চেষ্টা করে, কিন্তু লোকটি পাগলের মতো হাসছিল, কিন্তু কোনো কথাই বলে না। সে খুনিটিকে সঙ্গে নিয়ে আবার কাশ্মীরে চলে আসে আর দুটো খুনিকে আমনে সামনে বসিয়ে দেয়, যদি কোনো কারণে কোনো একটা ছোট্ট ক্লু পাওয়া যায়। কিন্তু লোক দুটো তাও মুখ খোলে না। এই দেখে অর্জুন একটু দিমাগ লাগায় আর দুজনকে উস্কি দিয়ে বলে, আরে ভ্যান কি নন্দন, তোমরা ঠিকঠাক খুনও করতে পারো না? এই কথাটি শুনে একজন ক্রিমিনাল সে বলে, কেন, আমি তো একদম ঠিকঠাক কাজ করেছি, ওয়েবসাইটে যেমন বলা ছিল আমি তো পুরো সেম টু সেম কাজ করেছি।
আর এইখানে ওয়েবসাইটের কথা শুনে অর্জুনের একটু সন্দেহ হয়। সে তাদের ব্যাগ চেক করে আর কয়েকটা হাতিয়ার দেখতে পায় যেখানে লেখা ছিল সিটিকে, কিন্তু এই সিটিকে শব্দের মানে কি সে কিন্তু জানতো না, কিছুতেই বুঝে উঠতে পারছিল না। আর সে লোকগুলোকে আবার জিজ্ঞেস করতে যায়, কিন্তু লোকগুলো মুখে যেন আঠা সেটে বসেছিল, একটা ওয়ার্ড পর্যন্ত বলে না। কিন্তু এরই মধ্যে একটা খুনি পুলিশ অফিসারের বন্দুক নিয়ে নিজেই আত্মহত্যা করে নেয়। আর থানার মধ্যে এই খুনটি হওয়ার পর গোটা এলাকাতে ছড়িয়ে যায় যে পুলিশেরা জেনে বুঝে একজন সাধারণ মানুষকে খুন করেছে। আর এই ঘটনা হওয়ার পর সেখানে পরিস্থিতি এতটাই বাজে হয়ে যায় যে অর্জুন সরকারকে কাশ্মীর থেকে ট্রান্সফার করে দেওয়া হয় অরুণাচল প্রদেশে। কিন্তু ভাই এইবার গল্পের মধ্যে খুব বড় একটা টুইস্ট আসে, কারণ কিছুদিন পর অর্জুন ফাইনালি জানতে পেরে গিয়েছিল যে সিটিকে হলো আসলে একটি ডার্ক ওয়েবসাইট, যেখান থেকে হাতিয়ার কেনা বেচা হয়, খুনিরা খুন করে মানুষের অর্গানকে সেখানে বিক্রি করে প্রচুর ব্ল্যাক মানি কামায়। সিটিকে আসলে একটি গ্রুপের নাম, আর সেই গ্রুপে জয়েন হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। প্রথমে দুটো মানুষকে খুন করতে হবে পুরো সেম টু সেম উপায়ে, যে পদ্ধতিগুলো সেই ওয়েবসাইটে লেখা রয়েছে। মানুষের গলা কেটে তার শরীর থেকে কয়েকটা অর্গানকে বের করিয়ে নিয়ে আসতে হবে। পরবর্তীকালে সিটিকে গ্রুপের হেড মেম্বার সেই ভিডিওগুলোকে চেক করে নিজের গ্রুপের মেম্বার বাড়ায়, আর বছরে একবার তারা সবাই মিটিং করতে আসে। তো এইখান থেকে সিন আবার প্রেজেন্টে আছে, যেখানে এতক্ষণ এই কাহিনীটি অর্জুন বর্ষাকে বলেছিল। অর্জুন বলে যে আমি সিটিকে গ্রুপের মেম্বার হতে চাই, যার জন্য আমি এই দুটো খুন করেছি। আসলে আমি তাদের গ্রুপে জয়েন হয়ে প্রত্যেককে হাতে নাতে ধরতে চাই। কিন্তু বর্ষা বলে তার জন্য তুমি দুটো সাধারণ মানুষকে মারবে। কিন্তু অর্জুন বলে সাধারণ মানুষ যাদেরকে আমি মেরেছি না, তারা প্রত্যেকে এক একজন শয়তান, প্রত্যেকে এক একজন খুনি। আর আমার দুটো মার্ডার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, ভিডিও অলরেডি ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি, আশা করি সিটিকে মেম্বার আমাকে ভেরিফাই করে নেবে। তো এই সমস্ত কাহিনী শুনে ফাইনালি বর্ষা অর্জুনের সঙ্গ দেয়, আর তাকে একটি ল্যাপটপ নিয়ে এসে দেখায় যে দেখো এই ডার্ক ওয়েবসাইটে একটি লোক রাজস্থানের জয়পুরে একটা খুনের ভিডিও আপলোড করেছে, তার মানে সে দ্বিতীয় খুনটা করতে যাচ্ছে, কিন্তু আমরা তার আগেই তাকে ধরে ফেলবো। এরপর কাহিনীর মধ্যে টুইস্ট আরো বেড়ে যায়। তারা সময় নষ্ট না করে সোজা রাজস্থানের জয়পুরে চলে যায় সেই খুনিকে ধরতে। প্রায় 2-3 দিন কেটে যায়, কিন্তু কোনো খোঁজ মেলে না। কিন্তু হঠাৎ একদিন সেখানে মৃদুলা চলে আসে অর্জুনের সঙ্গে দেখা করতে। মেয়েটি যে এখানে আসবে এই ব্যাপারটা কিন্তু অর্জুন একদমই জানতো না। কিন্তু যাই হোক, পরের দিন অর্জুন সেই খুনিকে দেখতে পেয়ে যায়, যে কিনা একটি গাড়ি নিয়ে শুনশান বন জঙ্গলের ভেতরে ঢুকছিল। অর্জুন তাকে ফলো করতে করতে জঙ্গলের ভেতরে চলে যায়, কিন্তু দেখতে পায় যে গাড়িটি দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে কোনো মানুষজন নেই। আর হঠাৎই পেছন থেকে কেউ যেন একটা এসে তার পেটে চাকু চালিয়ে দেয়। অর্জুন যেহেতু ইন্টেলিজেন্স পুলিশ অফিসার, তাই সে জানে এরপরে কি করতে হবে। সে চাকুটিকে পেট থেকে বের না করেই এইরকম অবস্থাতেই লোকটিকে মেরে ফেলে। আর গাড়ির ভেতর থেকে দেখতে পায় যে একটি মেয়েকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। মানে সময় মতো যদি অর্জুন এখানে না এসে পৌঁছতো, তাহলে হয়তো এই মেয়েটি আর বাঁচতে পারতো না। তো পরের দিন আমরা দেখতে পাই যে অর্জুন হাসপাতালে গিয়ে একদম ঠিকঠাক হয়ে নিজের সিনিয়র অফিসারের কাছে এসে বলে যে আমাকে সিটিকে মেম্বারের মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে, তাদের একটা প্রাইভেট সিক্রেট মিটিং হতে যাচ্ছে, তো আমি চাই ওই মিটিংয়ে যোগ দিয়ে সবকিছু নিজের চোখে দেখতে। অফিসারটি বলে ঠিক আছে, তুমি ওই গ্রুপে যাচ্ছ যাও, কিন্তু তোমার সঙ্গে আমার 3 জন পুলিশ অফিসারও থাকবে। তো পরের দিন সকালে সেই সিনিয়র অফিসারটি তার 3 জন সাথীকে নিয়ে আসে, সেই দিবাকর, বর্ষা আর মৃদুলা। আর এইখানে মৃদুলাকে দেখে অর্জুন তো পুরো অবাক হয়ে যায়, আর বুঝতে পারে যে হ্যাঁ, মৃদুলা আসলে একজন পুলিশ অফিসার, যে কিনা এতদিন তারই সঙ্গে থেকে তারই উপরেই নজরদারি করেছিল। কিন্তু যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে, তাই এটা ভেবে আর লাভ নেই। তো রাত্রেবেলা ট্রেনটি যখন অরুণাচল প্রদেশের দিকে যাচ্ছিল, তখন অর্জুন বলে যে আমাকে একটি শুনশান ফাঁকা জায়গায় ডাকা হয়েছে, যেখানে আমি আমার ব্যাগটি নিয়ে যাব, আর তোমরা গাড়ি নিয়ে একটু পেছন দিকে লুকিয়ে থাকবে। যখনই আমাকে তারা এসে তুলে নিয়ে যাবে, তোমরা সবাই ফলো করতে থাকবে। আর হ্যাঁ, কোনো গন্ডগোল যেন না হয়, কারণ আমি সবাইকে হাতে নাতে ধরতে চাই। তো কিছুক্ষণ পর মৃদুলা অর্জুনকে এসে বলে যে আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে 4 বছর আগে থেকেই জানি, যখন তুমি কয়েকটা গুন্ডাকে মেরে আমাকে বাঁচিয়েছিলে। আর তখন থেকেই আমি টার্গেট নিয়েছিলাম যে জীবনে আমি পুলিশ অফিসার হয়ে দাঁড়াবো। তো যাই হোক, মেয়েটির এই কথাগুলো শুনে অর্জুন ফাইনালি শান্ত হয়ে যায়, আর দুজনে এখানে খুব ভালো একটা সময় কাটায়। এরপর থেকে কাহিনী ভাই পুরো অন্য লেভেলে চলে যায়, কারণ প্ল্যানিং অনুযায়ী অর্জুন গাড়ি থেকে নেমে নিজের ফোন, পাসপোর্ট, এভরিথিংস, যে কোনো ডিভাইস টাইপের জিনিস ডাস্টবিনে ফেলে দিয়ে হাতে একটি ব্যাগ নিয়ে সেই শুনশান ফাঁকা জায়গাতে চলে আসে। আর কিছু দূরে সেই 3 জন পুলিশ অফিসার লুকিয়ে লুকিয়ে দেখছিল। তো কিছুক্ষণ পর 3টে কালো রঙের গাড়ি আসে আর অর্জুনকে তুলে নিয়ে চলে যায়। এই দেখে 3 জন পুলিশ সেই গাড়িগুলোর পিছু নেয়, কিন্তু কিছুক্ষণ পর সেই 3টে গাড়ি 3 দিকে চলে যায়, আর 3 জন পুলিশ শেষ পর্যন্ত
পর্যন্ত অর্জুনের কাছে পৌঁছতে পারে না। আসলে ভাই সেই 3টে গাড়ির মধ্যে অর্জুন ছিলই না। অর্জুন যখন দাঁড়িয়ে ছিল তখন 3টে গাড়ি তার সামনে এসে দাঁড়ায় ঠিকই, কিন্তু পেছন থেকে কয়েকটা লোক এসে তার মুখে কালো কাপড় দিয়ে ঢেকে তাকে অন্য কোথাও নিয়ে চলে যায়। আর সামনে দাঁড়িয়ে থাকা 3টে কালো গাড়ি আবার চলে যায় যাতে কেউ বুঝতে না পারে যে অর্জুন আসলে গাড়ির মধ্যে নেই। ভাই প্ল্যানিংটা কিন্তু পুরো সেই লেভেলে ছিল। তো যাই হোক, এইখান থেকে সিনেমার কাহিনী আরো ডিপে চলে যায়। তো কিছুক্ষণ পর আমরা অর্জুনকে দেখতে পাই, যাকে একটি ফাঁকা সুনসান ভাঙাচোরা বাড়ির মধ্যে নিয়ে আসা হয়েছিল। আমরা এইখানে সেই ডার্ক ওয়েবসাইটের সিটিকে গ্রুপের হেড আলফা নামের একটি লোককে দেখতে পাই, যাকে দেখতে খুবই সাইকো অ্যান্ড ভয়ঙ্কর লাগছিল। কিন্তু অর্জুন বলে আমার নাম এজে। এইখানে আলফা তাকে নিজের কয়েকটা আইডিওলজি, কয়েকটা প্ল্যানিং বলতে থাকে যে সে কিভাবে মানুষের থেকেও উপরে যেতে চায়। সে এমন কিছুকে বিশ্বাস করে যেগুলো মানুষেরা ভয় পায়। রক্তারক্তি, খুন খারাপি এইসব তার কাছে কিছুই নয়, জাস্ট নর্মাল একটা ব্যাপার। এইখানে অর্জুনকে একটি সাদা কালো পোশাক দেওয়া হয়, আর এই পোশাকটি পরে কিন্তু ভাই অর্জুনকে পুরো সেই লাগছিল। তো যাই হোক, এইখানে আমরা দেখতে পাই যে অর্জুন একা নয়, সেই ভয়ঙ্কর সিটিকে গ্রুপের প্রায় 150 থেকে 200 জনের মতো মেম্বার দাঁড়িয়ে আছে। আলফা তাদের সামনে অ্যানাউন্স করে যে আজকে আমাদের এই গ্রুপে আরো 6 জন মেম্বার জয়েন হতে চলেছে, আর তাদেরকে স্বাগত করার জন্য দুটো লোকের মধ্যে মারপিট শুরু করে দেওয়া হয়, যেটা কিন্তু দেখতে খুবই মারাত্মক ছিল। কিন্তু তারা এইখানেই থেমে থাকেনি। একটি মেয়েকে 2 পা 2 হাতে বেঁধে গাছের মধ্যে আটকে দেয়, আর মেয়েটিকে ভাই খুবই মারাত্মকভাবে মেরে ফেলে। অর্জুন পুলিশ অফিসার হয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছিল না। এই ধরনের সিচুয়েশন দেখে সে বুঝতে পারে যে এই লোকগুলো আসলে কতটা মারাত্মক, কতটা ডেঞ্জারাস, কতটা সাইকো ম্যান। আমাকে যদি সবকিছু কন্ট্রোল করে রাখতে হয় তাহলে খুব ভেবেচিন্তে কাজ করতে হবে। সবাই যখন খাওয়া দাওয়া, মজ মস্তি, নাচ গানে ব্যস্ত ছিল, সেই সুযোগে অর্জুন সেখানে থাকা একটি বেসমেন্টে গিয়ে দেখতে পায় যে প্রায় অনেক নিরীহ মানুষকে বন্দি বানিয়ে রাখা হয়েছিল। মানে সময় মতো প্রত্যেকটা মানুষকে ওপরে নিয়ে গিয়ে হত্যা করে সিটিকে গ্রুপের মেম্বাররা মজা নেবে। এই দেখে তার ভেতর পুরো কেঁপে যায়। তো কিছুক্ষণ পর সে একটি কম্পিউটার রুমে চলে আসে, যেখান থেকে সমস্ত ডার্ক ওয়েবসাইটকে কন্ট্রোল করা হতো। অর্জুন অনেক চেষ্টা করে কম্পিউটারকে খোলার, কিন্তু খুলেই না। কিন্তু সে এখানে একটি টেলিফোন দেখতে পায়, আর তার ভেতর থেকে একটি সিগন্যাল মেশিনকে বের করিয়ে কিছু একটা করে নিজের টিমের সঙ্গে কানেকশন করার চেষ্টা করতে থাকে। আর এইদিকে আমরা দেখতে পাই যে মৃদুলা, দিবাকর আর বর্ষা সবাই মিলে পুলিশ ফোর্সকে ডেকে নিয়ে আসে অর্জুনকে খোঁজার জন্য। কিন্তু তারা জানতোই না যে অর্জুন সেখানে নেই। আর কিছুক্ষণ পরেই সিটিকে মেম্বারের সঙ্গে পুলিশের একটা ধস্তাধস্তি ফাইট হয়, আর সেই লোকগুলো এখানে দিবাকরকে তুলে নিয়ে চলে যায়। আর এইদিকে সবাই যখন মজা করতে ব্যস্ত ছিল, তখন পেছন থেকে অর্জুন গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে ব্লাস্ট করে দেয়। এই দেখে প্রত্যেকটা সিটিকে মেম্বারের মাথা খারাপ হয়ে যায় যে এমনটা কাজ এইখানে কে করতে পারে। আলফা যেহেতু খুবই চালাক ব্যক্তি, তাই সে বুঝতে পেরে গিয়েছিল যে তাদের টিমের মধ্যে কোনো একজন পুলিশ অফিসার লুকিয়ে আছে, আর হয়তো সেই পুলিশ অফিসার এই নতুন 6 জন মেম্বারের মধ্যেই কেউ একজন হতে পারে। এরপর আলফা সেই 6 জন নিউ মেম্বারকে একটি স্টেজে নিয়ে আসে আর বলে যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে মারপিট করতে, আর লাস্টে যে বেঁচে থাকবে তাকেই এই গ্রুপের মেম্বার হিসেবে অ্যাড করা হবে। অর্জুন সরকার যেমন ইন্টেলিজেন্স তেমনি তার ক্ষমতা, তাই সে একেবারেই বাকি 5 জন নিউ মেম্বারকে শেষ করে দেয়। এই দেখে আলফা বুঝতে পারে যে অর্জুন কোনো পুলিশ অফিসার নয়, সে সত্যিকারের একজন সিটিকে মেম্বার। কিছুক্ষণ পর এখানে বাকি লোকগুলো দিবাকরকে ধরে নিয়ে আসে, আর তাকে দেখে অর্জুন একেবারে অবাক হয়ে যায়। তো যাই হোক, সে তার কানে কানে বলতে থাকে যে আমি এখন খুব বড় একটা রিস্ক নিতে যাচ্ছি। যখন আমি এই লোকগুলোকে নিয়ে ব্যস্ত থাকবো, তখন তুমি বেসমেন্টে গিয়ে ওই নিরীহ মানুষদেরকে বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যাবে। আর এইদিকে আমরা দেখতে পাই যে অর্জুনের দেওয়া সিগন্যাল পেয়ে পুলিশের টিম আস্তে আস্তে তার লোকেশনের দিকে আসতেছিল। কিন্তু এইদিকে আলফা আবার অ্যানাউন্স করে যে আজকে আমরা আমাদের ভয় একেবারে দূর করে নেব। সে বলে যে এই ছোট্ট বাচ্চাটিকে দা এন্ড করে আমরা আমাদের সিক্রেট পার্টিকে আরো এনজয় করব। কিছুক্ষণ পর যখন একজন মেম্বার সেই বাচ্চাটিকে মারতে যাবে, অর্জুন আর নিজেকে সামলে রাখতে পারে না, কারণ এরপর যা হতে যাচ্ছে তা একদমই ভাবনা চিন্তার বাইরে। অর্জুন দৌড়ে গিয়ে তলোয়ার নিয়ে সেই লোকটির গলা কেটে উড়িয়ে দেয়। আর এই দেখে বন্দি থাকা দিবাকরের মধ্যে সাহস চলে আসে, আর সে চিৎকার করে বলতে থাকে যে অর্জুন সরকার হচ্ছে আমার বস, আমার সিনিয়র পুলিশ অফিসার। অর্জুন দিবাকরকে বলে যে নিরীহ মানুষগুলোকে বেসমেন্ট থেকে বের করিয়ে নিয়ে চলে যাও, আর এই শয়তানগুলোকে আমি একাই দেখে নেব। তারপর আর কি শুরু হয়ে যায় দমাদম ফাইট। আর সত্যি কথা বলতে কি ভাই, এখানে যে লেভেলের অ্যাকশন দেখানো হয়েছে এতটাই রক্তারক্তিতে ভরা যে আমি ওই সিনগুলো এখানে দেখাতে পারবো না। তো যাই হোক, প্রায় অনেকক্ষণ অ্যাকশন করার পর ফাইনালি অর্জুনের অবস্থা একেবারে ঘায়ল হয়ে যায়। এই দেখে বাকি বেঁচে থাকা সিডিকে মেম্বাররা তার উপরে সে অ্যাটাক করে, আর অন্যদিকে দিবাকর সেই মানুষগুলোকে নিয়ে এইখান
থেকে বেরিয়ে যায়। আর এই পাশে সেই মেম্বারগুলো অর্জুনকে মারতে যাবে, কিন্তু ঠিক তার আগেই কেডি নামের একজন পুলিশ অফিসার চলে আসে, যে কিনা হিট পার্ট 2 তে মেন ক্যারেক্টার প্লে করেছিল। তো আবারও পুলিশের সঙ্গে সিটিকে মেম্বারের ফাইট হয়, আর এইখানে প্রত্যেকটা মেম্বারকেই পুলিশেরা মেরে ফেলে শুধুমাত্র আলফাকে বাদ দিয়ে। কিন্তু আলফা পুরো সাইকো ছিল। সে বলে, ভাই তুমি যাই করো না কেন, এইগুলো দেখে আমার কিচ্ছু যায় আসবে না, কারণ যারা মারা গেছে তারা কেউ আমার আপন নয়। এই বলে সে হাসতে থাকে। তার চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন ছিলই না। কিন্তু অর্জুন বলে যে আচ্ছা, আমি কিন্তু এখানে আসার আগেই তোর ভাইকে জয়পুরে একই রকম ভাবে দা এন্ড করে দিয়েছি, পুরো শেষ করে দিয়েছি। এই কথাটা শুনে আলফা অবাক হয়ে যায়, আর অর্জুন হাসতে হাসতে তার কাহিনী পুরো দা এন্ড করে দেয়। তো পরের সিনে আমরা দেখতে পাই যে হাসপাতালের বেডে বসে অর্জুন, কেডি আর মৃদুলা ডিসকাস করেছিল যে সিটিকে মেম্বাররা প্রত্যেককে খুন করে তাদের বডি থেকে কয়েকটা অর্গানকে বের করিয়ে স্যামুয়েল নামের একজন ব্যবসায়ীকে বিক্রি করত। আর সেই ব্যক্তিটা সেই অর্গানকে ব্যবহার করে এমন একটা ড্রিঙ্ক, এমন একটা পানীয় খাবার তৈরি করত, যেইগুলো খেয়ে বয়স্ক মানুষের শরীরে ইয়ংদের মতো শক্তি চলে আসতো, যেই কাজটা কিন্তু একদমই বেআইনি। কিন্তু স্যামুয়েলকে সেন্ট্রাল জেলে বন্দি রাখা হয়েছে, আর কিছুদিন পর সে ছাড়া পেয়ে যাবে। তারপর সে কিন্তু আবার সেই ধান্দা শুরু করতে পারে। এই কথাটা শুনে অর্জুন একটু মুচকি হাসে, আর সিন আবার প্রেজেন্টে আসে। আমরা সেই সেন্ট্রাল জেলের রুমে বসে থাকা দুইজন ব্যক্তিকে দেখতে পাই, আর হঠাৎ অর্জুন উঠে গিয়ে হাতে থাকা চাকু নিয়ে সামনে বসে থাকা কয়েদিকে মেরে ফেলে। আসলে এই কয়েদি হচ্ছে স্যামুয়েল নামের সেই ব্যবসায়ী ম্যান, যে কিনা এত বড় ইলিগেল বেআইনি ধান্দা চালাতো। তো যাই হোক, অর্জুনের কাহিনী এইখানেই দা এন্ড হয়ে যায়। কিন্তু মুভির লাস্টে আমাদের ভীরাপ্পা নামের আর একজন নতুন আইপিএস অফিসারকে দেখানো হয়, যার মাধ্যমে হিট 4 মুভির অ্যানাউন্স করে দেওয়া হয়। তার মানে আমরা পরবর্তী 2 বছরের মধ্যে হিট 4 মুভিটা দেখতে পেয়ে যাব। তো বাস গুরুলোক, আজকের জন্য এতটাই। আর হ্যাঁ, যদি কাহিনী একটু হলেও পছন্দ হয়ে থাকে তাহলে ভাই প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড দেখা হচ্ছে আবার একটি ধামাকেদার ভিডিওতে।